কথাটা বলে খাদিজা খাতুন আবারও রান্নাঘরে চলে যান। মাকে রান্নাঘরে যেতে দেখে শ্রেয়সী আলতাফ শেখের দিকে তাকিয়ে বলে, আব্বু, আজ তোমাকে দুইজন খোঁজ করছিল। আলতাফ শেখ চায়ের কাপে চুমুক দিয়ে শ্রেয়সীর দিকে তাকিয়ে বলে, কারা? একজনকে চিনি যে আমাদের সাথে কথা বলেছিল। সে আমাদের কলেজে সেদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল। আর দ্বিতীয় লোকটাকে চিনি না, হয়তো তার বন্ধু। লোকটাকে বললাম কি দরকার বলল। শ্রেয়সী থামে। শ্রেয়সীকে থামাতে দেখে আলতাফ শেখ আবারও বলে, কি বললো? বলল তোমার আব্বুকে বলবা মেহরাজ এসেছিল, মেহরাজ মির্জা। তার গুরুত্বপূর্ণ কিছু একটা তুমি নিয়ে এসেছো, সেটা নিতে এসছে। শ্রেয়সীর কথা শেষ হতে না হতেই আলতাফ শেখ রেগে যান। তুমি ওদের সাথে কথা বলেছ? আমাদের বাড়ির সামনে এসেছিল। এর আগে আমাদের কলেজেও একবার দেখেছিলাম লোকটাকে। আর আজ বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার লোকটা। তার কাছ থেকে তুমি কি নিয়ে এসছো আব্বু? হাতে থাকা গরম চায়ের কাপটা ছুঁড়ে ফেলেন মেঝেতে। শ্রেয়সী ভয় পেয়ে যায়। খাদিজা খাতুন রান্নাঘর থেকে ছুটে আসেন। আলতাফ শেখ রেগে শ্রেয়সীকে বলে, আর জীবনও তার সামনে তুমি যাবে না। আর যদি আমার কানে আসে তোমার পড়াশোনা অফ করে দিব, বলে দিলাম। শ্রেয়সী ভয়ে কেঁপে ওঠে। বাবার এমন রাগ সে সচরাচর দেখে না। এমন সামান্য কথায় তার বাবা রেগে যাবেন শ্রেয়সী বুঝতে পারেনি। খাদিজা খাতুন এগিয়ে এসে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে আলতাফ শেখের উদ্দেশ্যে বলে, কি হয়েছে? মেয়েকে বকছো কেন তুমি? কি হয়েছে ওর কাছ থেকেই শোনো। কি হয়েছে? ওই অমানুষের বাচ্চাটা আবার এসেছে আমার মেয়ের জীবনটা নিয়ে খেলতে। একবার খেলে হয়নি, আমার পবিত্র মেয়েটাকে চুনকালি মাখিয়ে কলঙ্কিত করে ওর শান্তি মিলেনি, আবার এসেছে। আর তোমার মেয়ের সাথে আগেও দেখা হয়েছে, আজকেও হয়েছে। মেহেরাজের কথা বলছো? তো আর কার কথা বলবো? আর সিয়াম আসুক, মির্জাবাড়িতে আজকে খবর পাঠাবো, তারা যেন তাদের ছেলেকে সাবধান করে। আমার মেয়েকে ডিভোর্স দেওয়ার পরে নতুন করে ঝামেলার সৃষ্টি করতে চাইছে। বেশি বাড়াবাড়ি করলে থানায় কেস করতে পিছু পা হব না। ওদের টাকা আছে কি? তো আমাদেরও আছে। শ্রেয়সী বাবার কথা শুনে বুঝতে পারে তার প্রথম দেখায় ক্রাশ খাওয়া লোকটা তারই প্রাক্তন স্বামী, সেই কাপুরুষ যে তাকে বিয়ের দিন তার মুখ না দেখেই চলে গেছিল। এমনকি তার দুদিন পরেই তাকে ডিভোর্স দিয়েছিল। সে আবার কেন এসেছে? এতক্ষণ যে লোকটাকে ভাবতে শ্রেয়সীর লজ্জা লাগছিল, মুহূর্তেই সেই মেহেরাজের মুখ চোখের সামনে ভাসতে প্রচণ্ড ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠছে। সোফায় বসে মোবাইল স্ক্রল করছে মেহেরাজ। তার সামনে সোফায় বসে আছে ফাহিম। ফাহিমের চোখ মুখ গম্ভীর আজ। সাদিয়া খাতুন এসে সন্ধ্যা চা নাস্তা দিয়ে গেছেন ড্রয়িং রুমে। মেহেরাজ একটা বিস্কুট নিয়ে কামড় দিতেই ফাহিম বলে ওঠে, তুই ডিভোর্স পেপারে ছিঁড়লি কেন? এমনি। এমনি মানে? কত তারা দেখিয়ে কয়েক ঘন্টায় রেডি করিয়েছিস আমাকে দিয়ে, যেখানে বাইরে উকিল দিয়ে করালে ডেটের পর ডেট ফেলে তুই আমার কষ্টের পানি ঢেলে দিলি। তো ডিভোর্স দিলে খুশি হতি? তা নয়, কিন্তু কেন ছিলে সেটা তো বলবে। মেহেরাজ টি টেবিলের উপর থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চায়ের চুমুক বসালো, তারপর বলল, আন্টির হাতে চায়ের স্বাদ এখনো আগের মতোই আছে। কিন্তু আমি তোকে অন্য কথা জিজ্ঞাসা করছি, কেন ছিড়লি বল। ইচ্ছে হয়েছে তাই। ফাহিম বেশ কিছুক্ষণ চুপ রইল। সে জেনেই ছাড়বে কেন ছিল মেহেরাজের পেপার। কি এমন হলো যে মত বদলে ফেললো? ফাহিম গলা খাকারি দিয়ে আবারও কিছু বলতে যাবে, তার আগেই মেহেরাজ বলল, দয়া করে তোর রেডিও বন্ধ কর। আমার বউ আমি ডিভোর্স দিব কি দিব না আমার ব্যাপার, তাই ছিঁড়েছি। তোর পারিশ্রমিক লাগলে বলিস, দিয়ে দেব। তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আমি ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। মেহেরাজ বিরক্ত হয়। এই ছেলে শুধরাবে না। মেহেরাজ চা শেষ করে ফাহিমকে বলে, দলিল রেডি কর যে শ্রেয়সী শেখ যদি আমার থেকে বিচ্ছেদ চায় তাহলে কাবিন নামার টাকার সাথে আমার সাথে আরো 100 বছর একসাথে সংসার করা লাগবে। আর পুরো একটা ফুটবল টিম বানানো লাগবে, যার সব কয়টা ডিএনএ হবে আমার। আর তোর পারিশ্রমিক দিয়ে দিব, ফ্রি কাজ আমি করিয়ে নেই না। কথাটা বলে মেহেরাজ নিজের ঘরে চলে যায়। এদিকে মেহেরাজ চলে যেতেই ফাহিম মাথায় হাত দিয়ে বিড়বিড় করে, গিরগিটিও তোরে দেখে লজ্জা পাবে ভাই। এবার বলিস ডিভোর্স দিব, একবার বলিস ফুটবল টিম বানাবো,
নেভিতে চাকরি করলে কি সব পাগল হয়ে যায়, নাকি বউয়ের শোকে তুই একা পাগল হয়েছিস বলে আমাকেও বানাবি? পূর্ব দিগন্তে আলোর রেখা দেখা দিয়েছে। হলদেটে আলোয় পুরো আকাশ চকচক করছে। পাখিরা কিচিরমিচির করছে। বাগানের ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। ছাদের কিনারায় বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে শ্রেয়সী। চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। সারা রাত ঘুম হয়নি ওর, খুব কেঁদেছে। মাথা চাড়া দিয়ে উঠেছিল অতীতে বলা সবার কথাগুলো। নিশ্চয়ই মেয়েটা দেখতে খারাপ, হয়তো মেয়েটার চরিত্র খারাপ, হয়তো মেয়েটার কোনো প্রাক্তন ঝামেলা করছে, হয়তো বাড়ির লোক খারাপ, আরও কত কি, যে কথাগুলো কখনো কল্পনা করেনি সেই কথাগুলো শুনেছে শ্রেয়সী। শ্রেয়সী কোনোদিন বিয়েতে রাজি ছিল না। একদিন স্কুল থেকে বাড়ি এসে শুনলো তার বিয়ে, ছেলেপক্ষ দেখতে এসেছে। তখন তার মা বলেছিল, দেখতে এলেই কি বিয়ে ঠিক হয়? পরে বুঝতে পারে ছেলেপক্ষ তার বাবার পুরনো বন্ধু, অনেকবার দেখেছে, আর সেই বন্ধুই তার ছেলের জন্য তাকে চেয়েছে। কিন্তু শ্রেয়সী যেটা কল্পনায়ও ভাবেনি সেটা ছিল সেদিন রাতেই তার বাবা বলে আগামীকাল তার বিয়ে। শ্রেয়সী সেদিন অনেক কেঁদেছিল। যদিও আলতাফ শেখ এর তার একমাত্র মেয়েকে এত ছোট বয়সে বিয়ে দেবার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবুও বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেনি। কিভাবে করবে? ছেলে যে নেভির একজন অফিসার, এমন ছেলে কি কোনো বাবা হাতছাড়া করতে চাইবে? তাই নিজের বন্ধুর উপর ভরসা করে তুলে দেয় নিজের মেয়ের হাত বন্ধুর ছেলের হাতে। শ্রেয়সীর মাথায় ঘোমটা থাকায় সেদিন ছেলের মুখ দেখতে পায়নি, তবে আশেপাশের কিছু মানুষের কথা শুনেছিল ছেলে নাকি চাঁদের মতো সুন্দর। শ্রেয়সীর মনে কল্পলোকে আঁকিয়ে ফেলেছিল ছেলেটিকে। তবে শ্রেয়সী ভাবেনি শ্বশুরবাড়ি গিয়ে তার ঘরে পা রাখা মাত্রই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। এই ট্রমা থেকে বের হতে শ্রেয়সীর সময় লাগলো। শ্রেয়সী প্রতিটা মানুষের যন্ত্রণাদায়ক কথাগুলো মনে রেখেছে। বিয়ের 2 দিন পর যখন শ্রেয়সী ডিভোর্স পেপারে স্বামীর সিগনেচার দেখেছিল তখন বুঝেছিল ওই পুরুষ আসলেই বাবা মায়ের মন রাখতে বিয়ে করেছে। তার কাছে বিয়ে মানে ছেলে খেলা, তবে শ্রেয়সীর কাছে তা ছিল না। তবুও সেদিন সিগনেচার করেছিল সেই অদেখা পুরুষটাকে তার ঘৃণার পাত্রে প্রথম স্থান দিয়ে। আর সেদিন তাকেই কিনা কলেজে দেখে প্রথম দেখায় শ্রেয়সী ক্রাশ খেয়েছিল। মনের মাঝে তুফান উঠেছিল। শ্রেয়সীর চোখ ভিজে আসে, টপ টপ করে পানি পড়ে। উত্তর মিলে না, কেন দেখা হলো তার সাথে? আবার তার অদেখা মানুষটা অদেখাই থাকতো। এই মেহেরাজ মির্জা কেন ওই কাপুরুষ লোকটা হলো? কেন এসেছে সে? তাকে আবার কষ্ট দিতে? তার জীবনে কি কলঙ্ক কম পড়ে গেছে? আবারও কলঙ্কিত করতে এসেছে। হাতের তালু দিয়ে চোখ মুছে নেয় শ্রেয়সী। কাল রাতে ইরুকে মেহেরাজের আসল সত্য বলার পর ইরু অবাক হয়েছিল। ইরু শ্রেয়সীকে সান্ত্বনা দিয়েছে অনেক, তবে শ্রেয়সী কি সেই সান্ত্বনা শুনেছে? শ্রেয়সী তো ওই ঘৃণিত কাপুরুষটাকে ভুলে গেছিল, প্রায় ভুলে গেছিল সেই ডিভোর্সি মেয়ে নামক কলঙ্কের কথা। তাহলে কেন আল্লাহ তাকে আবার ওই মানুষটার সামনে দাঁড় করালো? শ্রেয়সী জানে না। বুক ভাঙা কান্না আসছে শুধুই। নিচ থেকে মায়ের ডাকে শ্রেয়সী চোখ মুছে নিচে চলে আসে। সেই ফজরের নামাজ পড়ে ছাদে এসেছে। এখন হয়তো 7টা বেজে গেছে। শ্রেয়সী ডাইনিং টেবিলে এলো। এতদিনের খোপা করে রাখা চুলগুলো ছেড়ে দেওয়া হাঁটুর উপর সমান চুলগুলো আজ এলোমেলো, মুখটা শুকনো, মাথায় বড় করে কাপড় দেওয়ায় শ্রেয়সীর চোখ জোড়া হঠাৎ দেখা যাচ্ছে না। প্রতিদিনের মতো বাবা ভাইয়ের সাথে খেতে বসে শ্রেয়সী। আজ টেবিলটা নিশ্চুপ। খেতে খেতে হঠাৎ সিয়াম বলে, এই মাথা নিচু করে খাচ্ছিস কেন? আর তোর চুল খোলা, মাথায় কাপড় দেওয়া, মুখ ঢাকা কেন? বলেছি না খাওয়ার সময় চুল বেঁধে রাখবি? শ্রেয়সী শুধু মাথা নাড়ায়। সিয়ামের খটকা লাগে, তার পাশে উঠে গিয়ে শ্রেয়সীর পাশে চেয়ার টেনে বসে। শ্রেয়সী কিছুটা কেঁপে ওঠে। সিয়াম বাবার দিকে একবার তাকিয়ে শ্রেয়সীর মাথার কাপড় টান দিতেই সবার চোখে পড়ে ফর্সা মুখে ফুটে ওঠা লাল চোখ জোড়া, এখনো লাল। সিয়ামের আর বুঝতে বাকি থাকে না এর কারণ কি। সিয়াম খাবার প্লেট সরিয়ে হুঙ্কার দিয়ে বলে, তুই ও কুত্তার বাচ্চার জন্য কেঁদে চোখ ভাসিয়েছিস? তোকে বলেছি না পুরনো কথা ভুলে যেতে। কোন সাহসে কেঁদেছিস তুই? শ্রেয়সী কেঁপে ওঠে। খাদিজা খাতুনও ভয় পায় ছেলের এমন রাগ দেখে। তিনি এগিয়ে এসে কিছু বলতে যাবেন, তার আগেই সিয়াম আলতাফ শেখকে বলে, আব্বু তুমি দোকানে যেও, আমি মির্জা বাড়িতে যাব। আমার বোনকে কাঁদিয়ে শান্তি হয়নি একবার ডিভোর্স দিয়ে। আবার কি কারণে এসেছে সব হিসাব ক্লিয়ার করেই আসবো। সিয়াম এবার শ্রেয়সীর দিকে তাকিয়ে কণ্ঠে বলে, তোকে না বলেছি তোর কোনো অতীত ছিল না? আমি আব্বুকে বারবার বলেছিলাম বিয়ে না দিতে। তখন একবার শুনলে আমার কথা তোর আজ আর কাঁদা লাগতো না। তবে তোর ভাই বেঁচে থাকতে তোর চোখের পানি পড়তে দেবে না।
কথাটা বলে সিয়াম আর দাঁড়ায় না, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সিয়াম যেতে ঠোঁট কামড়ে কেঁদে ওঠে শ্রেয়সী। তার তো মেহেরাজের কথা মনে হয় না, হয়তো আশেপাশের মানুষের বলা তিক্ত কথাগুলোর কথা মনে হয়, যা শ্রেয়সীকে ভীষণ যন্ত্রণা দেয়। ভোর ভোর ঘুম থেকে উঠে গেছে মেহেরাজ। ফোনের রিংটনের শব্দে ঘুম ছুটে গেছে তার, তাই ঘরের ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে। বাড়ি থেকে একবার দাদা নয়তো মা কল দিচ্ছে। মেহেরাজ বিরক্ত হয়ে ফোনে এরোপ্লেন মোড চালু করে রেখে দেয়। বাড়ির সকলেই জানে মেহেরাজ প্রচণ্ড জেদি, আর এই জেদের কারণেই মেহেরাজ আর্মি ট্রেনিং ছেড়ে নৌবাহিনীতে গেছে। ছোটবেলা থেকে মেহেরাজ গম্ভীর প্রকৃতির আর প্রচণ্ড জেদি। যেটা তার পছন্দ হবে সেটা সে নিয়েই ছেড়েছে ছোট থেকে। সেই জিনিস একান্তই তার। কেউ হাত দিলে তার হাত কামড়িয়ে মেরে ধরে লাল করে দিত। সেজন্য মেহেরাজের ছোটবেলায় বন্ধুর সংখ্যা ছিল কম। মেহতাজ যেমন কারোর জিনিসে হাত দিবে না, তেমন তার জিনিসেও কেউ হাত দিতে পারবে না, এটাই তোর রুলস। আর এই রুলস আজও আছে। ছোট থেকে মেহেরাজ জেদের পাশাপাশি ছিল রাগ। একবার রেগে গেলে শারমিন খাতুন বাদে মেহেরাজকে ঠান্ডা করা মুশকিল হয়ে যেত। মেহেরাজ বরাবর দাদির কাছে শান্ত, তাই তো দাদি ওকে এত ভালোবাসেন। মেহেরাজ বারান্দা থেকে ঘরে চলে আসে। নিজের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করতে যেতে হাতে পড়ে শ্রেয়সী সেই নুপুরটা। সকাল সকাল মেহেরাজের মুড ভালো হয়ে যায়। বিরক্তি কেটে গিয়ে গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। মেহেরাজ বিড়বিড় করে বলে, আই এম কামিং মাই ওয়াইফি। সকাল সকাল আলতাফ শেখ আর সিয়ামের আগমনে অবাক মির্জাবাড়ির সকলে। সিয়াম গলা ছেড়ে মেয়েরাজকে ডাকতে শুরু করে আর বেকথ্য ভাষায় গালি দিতে থাকে। একজন ভদ্রলোকের বাড়িতে এসে তাদের বাড়ির ছেলেকে এমন বাজে গালি দেওয়ায় নিলয় মির্জা উঠে গিয়ে দাঁড়ায় আলতাফ শেখের সামনে। তারপর বলে, তোরা এখানে আর মেয়েরাজকে ডাকছিস কেন, কি হয়েছে? নিলয় মির্জার কথা শুনে আলতাফ শেখ রেগে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, কই তোর ছেলে, ডাক, তারপর বলছি কি হয়েছে। মেহেরাজ, কথাটা বেশ জোরেই বলে আলতাফ শেখ। আলতাফ শেখের কথা শুনে নাহিদা খাতুন নিচের স্বরে বলে, ভাইজান আমাদের বলেন কি হয়েছে? মেহেরাজ তো বাড়িতে নেই। নাহিদা খাতুনের কথা আলতাফ শেখ বলে। তো বাড়িতে ডাকেন। নিলয় মির্জা এবার রেগে যায়। সকাল সকাল কি কারণে চিল্লাচ্ছে না বলে ছেলেকে ডাক করছে। নিলয় মির্জা এবার রেগে বলে, কি সমস্যা? সকাল সকাল মেয়েরাজকে খোঁজ করছিস কেন? ও তোদের আবার কি করছে? কি করে নাই তাই বলেন। সিয়ামের কথা নিলয় মির্জা সিয়ামের দিকে তাকাতে আলতাফ সাহেব বলে, ডাক, তোর ছেলেকে আজ একটা বিয়ে হবেই। কি শুরু করেছিস তোরা? আমাদেরকে কি খেলনা পেয়েছিস? মন চাইলো জোর করে মেয়েটাকে বিয়ে দিলি, মন চাইলো ডিভোর্স দিলি, আবার মন চাইছে আবার আমার মেয়ের পিছনে পড়েছিস। আলতাফ শেখের কথা বোধগম্য হয় না নিলয় মির্জার, তাই শান্তভাবেই বলে, মানে? বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? আমার ছোট্ট বোনটাকে একবার কলঙ্ক লাগিয়ে মন ভরেনি আপনাদের? এবার আবার ছেলেকে লেলিয়ে দিয়েছেন আমাদের সম্মান নষ্ট করবেন বলে। হাত পা ভেঙে কাটা খালে ফেলে দেব, মনে রাখবেন। মেহেরাজের ব্যাপারে এমন কথা শুনে মেজাজ গরম হয়ে যায়। এতক্ষণ চুপ থাকা আহসান সাহেবের। নিজের বড় নাতিকে ভীষণ ভালোবাসেন তিনি, তাই একটু এগিয়ে এসে সিয়ামের সামনে দাঁড়িয়ে বলে, মেহেরাজ কার পিছু নিয়েছে? কার আবার? শ্রেয়সীর, যাকে মেহরাজের পছন্দ না বলে বিয়ের দুদিন বাদই ডিভোর্স দিয়ে একটা কলঙ্ক জুটিয়ে দিয়েছেন আপনারা। তাহলে এখন পিছনে কেন লাগছে? নিশ্চয়ই চরিত্র খারাপ আপনার নাতির, নয়তো খালাতো বোনকে বাদ দিয়ে আবার আমার বোনের পেছনে পড়তো না। ক্যারেক্টারলেস। হাসান সাহেব ভীষণ ক্ষেপে যান এবার। সিয়ামের কলার চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, থাপড়িয়ে তোর দাঁত পট্টি খুলে দেব। যা মনে আসছে তাই বলছো? তোমার বোন ওর বিয়ে করা বউ, ও তো জানেই। হাসান সাহেবের কথা কেড়ে নিয়ে আলতাফ শেখ হাসান সাহেবের হাত থেকে সিয়ামের কলার ছাড়াতে ছাড়াতে বলে, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি চাচা, তাই ভালোভাবে ওয়ার্নিং করছি। কিন্তু মনে রাখবেন, আবারও যদি আপনার নাতিকে আমার মেয়ের আশেপাশে দেখেছি, তবে আপনার নাতিকে হারাবেন। হাসান সাহেব রেগে ফুঁসে কিছু বলতে যাবেন, আবারও তার আগে আলতাফ শেখ নিলয় মির্জার দিকে তাকিয়ে বলে, নিজের ছেলেকে সাবধান করিস। পুলিশ কেস করার মতো ভুল করব না আমি। বন্ধু ছিলি বলে আমার এক রূপ দেখেছিস, শত্রুর খাতায় নাম লেখালে আমার ভয়ানক রূপ দেখবি। আজ আসি।
কথাটা শেষ করে সিয়ামকে সাথে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তখন সিয়াম একা আসতে চাইলেও আলতাফ শেখ আসেন, কারণ তিনি জানেন তার ছেলের মাথা গরম, কখন কি করে বসে ঠিক নেই, তাই তিনি সাথে এসেছিলেন মেহেরাজকে চট থাপ্পড় দেওয়ার জন্য। তবে মেহেরাজ তো বাড়িতেই নেই। ওরা চলে যেতেই নিলয় মির্জার রাগে পাশে থাকা চেয়ারে লাথি মারে। কাঠের চেয়ার শব্দ করে টাইলসের মেঝেতে পড়ে যায়। নাহিদা খাতুন কেঁপে ওঠেন। ছেলের শোকে তিনি কাতর। ছেলেটা এতদিন পর বাড়িতে এসে রাগ করে বাড়ি ছেড়েছে, তার উপরে নতুন ঝামেলা। নিলয় মির্জার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে হাসান সাহেব বলে, তোর মুখে কথা ছিল না, ডিভোর্স পেপারে নকল ছিল, এমনকি মেহেরাজের ফাইনটাও নকল। মেহেরাজ যদি মেয়েটার পিছনে নিয়ে থাকে তবে ঠিকই কাজ করে বউয়ের পিছু নিয়েছে। ওদের বলিসনি কেন তুই ওদের ডিভোর্স হয়নি? তুই আর আসিয়া মিলে এই কুবুদ্ধি এঁটেছিলি। হাসান সাহেব বয়স্ক হলেও রাগের চোটে তার কণ্ঠ দিয়ে যেন আগুন ঝরছে। নিলয় মির্জা এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসে, তারপর হাত বাড়িয়ে ইশারায় নাহিদা খাতুনকে পানি দিতে বলে। নাহিদা খাতুন পানির গ্লাস এগিয়ে দিতেই তিনি এক ঢোকে পানিগুলো শেষ করেন। বেশ কিছুক্ষণ সবার মাঝে চলে নীরবতা। নিলয় মির্জার প্রেশার বেড়ে গেছে। নিলয় মির্জা এবার নীরবতা ভেঙে বাবার উদ্দেশ্য বলে, তুমি কি ভেবেছো সম্মানটা কোথায় যাবে? আমি যে সম্মানের জন্য এত বড় একটা কাজ করলাম, আর তোমার নাতি জেদ ধরে সেই সম্মানটুকু নিয়ে টানাটানি করছে। দুনিয়া থেকে মেয়ের আকাল পড়েছে যে ওই মেয়ের কাছেই যেতে হবে। নিলয় মির্জার কথায় হাসান সাহেব কিছু বলবে, তখনই তাকে থামিয়ে এতক্ষণ পর শারমিন খাতুন বলে, তুই কি তোর বউ থুয়ে আমাদের কথা মতো অন্য মেয়ের কাছে যাবি সংসারের আশায়? যে তোর বউ বিয়ে করা বৈধ বউ, তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবি তুই? মায়ের কথার পিঠে নিলয় মির্জা কিছু বলে না। নাহিদা খাতুনকে ছোট্ট করে বলে, আমার প্রেশারের ওষুধটা দাও, আর পারলে ছেলেকে ফোন দিয়ে নিষেধ করো ও যেন আর ওই মেয়ের পিছে না যায়। ওর থেকে ভালো মেয়ে এনে দিব ওকে আমি। মেহেরাজ ঘরের ভিতর পায়চারি করছে, চোখ মুখ রাগে লাল হয়ে গেছে ইতিমধ্যে, হাত মুষ্টিবদ্ধ। সে সময় ঘরে প্রবেশ করলো ফাহিম, হাতে কফির কাপ। শীষ দিতে দিতে ঘরে প্রবেশ করে মেহেরাজকে একবার পর্যবেক্ষণ করে ফাহিমের মুখ বন্ধ হয়ে গেল। মেহেরাজকে দেখে মোটে এখন স্বাভাবিক লাগছে না। ফাহিম ধীর পায়ে গিয়ে মেহেরাজের হাতে একটা কফির কাপ এগিয়ে সে বিছানায় পা ঝুলিয়ে বসে জিজ্ঞাসা করলো, কিরে, তোর কি হয়েছে? এমন রেগে আছিস কেন? অপহরণ করার সহজ উপায় কি? মেহেরাজের এমন উত্তর শুনে ফাহিমের মুখ বন্ধ হয়ে গেল। কোন প্রশ্নের কোন উত্তর? ফাহিমকে চুপ থাকতে দেখে মেহেরাজ আবার বলল, বল। কাকে অপহরণ করবে? শ্রেয়সীকে। মেহেরাজের কথায় কফি খেতে খেতে বিষম লাগে ফাহিমের। কাশতে কাশতে বিছানায় শুয়ে পড়ে, আর হুট করে বিষম খাওয়ার জন্য গরম কফি সব ফাহিমের গায়ে পড়ে। ফাহিম বিষম খাওয়া আর কফির পুড়ে যাওয়া যন্ত্রণা নিয়ে অসমে ছুটে। মেহেরাজ একবার বিরক্ত চোখে তাকে নিজের কফি খাওয়ায় মনোযোগ দেয়। ফাহিমের ছোটবেলার স্বভাব হুটহাট কথায় কথায় বিষম খাওয়া, তাও শুধু তার কথা শুনলেই। তাই মেহেরাজ বিরক্ত। প্রায় মিনিট 10 পরে লাল হয়ে যাওয়া হাত নিয়ে ফাহিম ওয়াশরুম থেকে বের হয়। তার কাশতে কাশতে চোখ দিয়ে পানি এসে গেছে। ফাহিম আবারও বিছানায় একই জায়গায় বসে আউচ করতে করতে বলে, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়ে তুই করবি অপহরণ, তাও নিজের বউকে? যুগে যুগে কত কিছু দেখবো রে দোস্ত। আই এম সিরিয়াস। কত বড় মামলা হবে জানিস? ফেসে যাবি তুই। মেহরাজ মির্জা কাউকে ভয় পায় না। ওই শালারা কি করেছে জানিস? আমার বাবার কলার ধরেছে ওই জল্লাদ শ্বশুর, তাও শ্বশুরের মেয়ের সাথে কথা বলার জন্য। আমি কি ওকে এত সহজে ছাড়বো? শ্বশুরের মেয়েকে অপহরণ করে 2 বাচ্চার মা বানিয়ে তারপর আবার রেখে আসবো। মেহেরাজের কথায় ফাহিম চোখ ছোট ছোট করে বলে, অসুরকে আর আঙ্কেলের কলার ধরেছে মানে? কবে কখন? মেহেরাজ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে, তারপর বিছানায় এসে বসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার শ্বশুরের প্রকৃত নাম শ্বশুর, আর বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ ভাই ফোন দিয়েছিল, সব ঘটনা খুলে বলেছে। আসার আগে ভাইকে বলে এসেছিলাম বাড়ির সকল সমস্যা আমাকে জানাতে। ও। ফাহিম এবার বাবু হয়ে বসে, চুপ করে বসতে পারে না। পেটের ভিতর কথা গুড়গুড় করছে, কিন্তু মেহেরাজের মুখ দেখে সাহস হচ্ছে না বলার। মেহেরাজ বেশ অনেকক্ষণ ভেবে বলল, না, অপহরণ করে কষ্ট করব কেন? শ্বশুরের সামনে থেকে তার একমাত্র মেয়েকে নিয়ে আসবো, দেখি কিভাবে আটকায়। তোকে যে ফাইল রেডি করতে বলেছিলাম করেছিস? বলিস না ভুলে গেছি।
মেহেরাজের কথায় ফাহিমের হাসি হাসি মুখটা মিলিয়ে যায় নিমেষেই। আসলেই সে ভুলে গেছিল, আবার বলা চলে ইচ্ছে করেই করেনি, কারণ মেহেরাজের মত বদলে যাচ্ছে হুটহাট। এই যে এক্ষুনি বললো অপহরণ করবে, আবার এখনই বলছে না সামনে দিয়ে আনবে। নিজে তো পাগল হয়েছে, তাকেও পাগল করবে। ফাহিম মনে মনে বিড়বিড় করে বলে, তোকে দেখলে গিরগিটিও লজ্জা পাবে ভাই। গিরগিটির রং বদলায় মিনিটে মিনিটে, আর তুই নিজের মত বদলাস সেকেন্ডে সেকেন্ডে। ফাহিমকে একা একা বিড়বিড় করতে দেখে মেহেরাজ গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, কি বিড়বিড় করছিস? মেহেরাজের কথায় চমকে যায় ফাহিম, তারপর বলে, কই কিছু না তো। বল, করেছিস? আসলে আসলে কি? মনে ছিল না, আমি ভাবছি তুই মজা করে বলেছিস, তাই আর তেমন গুরুত্ব দেইনি। ফাহিমের কথা শুনে মেহেরাজের মেজাজ গরম হয়ে যায়। মেহেরাজ তবুও নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। ফাহিম বুঝতে পারে মেহেরাজের রাগ। মেহেরাজ যখন রেগে যায় তখন ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, যা মেহেরাজের রাগ বুঝিয়ে দিতে সক্ষম। ফাহিম শান্ত কণ্ঠে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, একটা কথা ভেবে দেখ, শ্রেয়সীর বাড়ির লোকরা তোদের বাড়িতে এসে ঝামেলা করলেও দোষ কিন্তু আসলেই ওদের কিন্তু না। ফাহিমের কথায় মেহেরাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফাহিমের মুখের দিকে। ফাহিম একটা শুকনো ঢোক গিলে বলে, আমি যেহেতু আইন নিয়ে পড়েছি তাই বলছি, যেহেতু প্রথম বিয়েটা তোর মত নিয়ে হলেও তুই চলে গিয়েছিস বিয়ে করে বাড়িতে রেখেই। এটা একটা মেয়ের কাছে সব থেকে কষ্টের বিষয় যে তার স্বামীকে তাকে না দেখে চলে গেছে। হ্যাঁ আমি বুঝি তোর কাছে তোর জব ইম্পর্টেন্ট, কিন্তু নতুন বিবাহিত মেয়েটা কিন্তু বুঝতে পারেনি। তখন শ্রেয়সীর বাবা রাগ করে মেয়েটাকে নিয়ে যায় আর হুমকি ধুমকি দেয়। আলতাফ শেখ মানে শ্রেয়সীর বাবা কিন্তু তার 15 বছরের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিল তোর বাবার জোরাজুরিতে। তাহলে এখানে দোষ কার? কোনো মেয়ের বাবা কি চাইবে তার মেয়েকে এমন কোনো জায়গায় রাখতে যেখানে মেয়ের স্বামী মেয়েকে বাসর ঘরে রেখে চলে গেছে? আমি তো ভাই হিসাবে আমার ছোট বোন মাহের সাথে এমন হলেও তো আমি রাখতাম না সেখানে। আলতাফ শেখ তো বাবা, তো তিনি ঠিকই করেছেন, কারণ তোর পরিবার তোর মিথ্যা সিগনেচার করা ডিভোর্স পেপার দিয়েছেন নিজেদের সম্মান রক্ষার্থে। ফাহিম থামে, একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আজ যখন তারা এসে তোর বাবার কলার চেপে ধরলো, তোর যেমন খারাপ লেগেছে, রাগ হয়েছে, তাদেরও কিন্তু এইভাবে রাগ হয়েছে যখন বুঝতে পেরেছে ডিভোর্স দেওয়ার পর তুই আবারও তার মেয়ের পিছনে পড়েছিস। আমি বরাবরই তোর সমর্থন করি, তবে এই কাজ তোকে সমর্থন করতে পারবো না। হ্যাঁ তোদের আসল ডিভোর্স হয়নি, এটা তোর পরিবারকে বলে দিতে বল, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমারও তো একটা ছোট বোন আছে, আমি ভাই হয়ে কখনো এমন কিছু মেনে নিতে পারতাম না যে আমার বোন একবার কেঁদেছে আবার কাঁদবে। একইভাবে শ্রেয়সীরও ভাইও মেনে নিতে পারছে না। ফাহিম থামে, জোরে একটা দম নেয়। মেহেরাজ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ফাহিমের কথাগুলো সে ভেবে দেখেনি, বাবার উপরে রাগ করে পরম সৎ কথাগুলো ভাবেনি সে। আসলেই তো তার পরিবারের দোষ, সে কেন ওই পরিবারের দোষ দিচ্ছে? মেহেরাজকে মাথা নিচু করে থাকতে দেখে ফাহিম ছোট করে বলল, তোর কাজ হয়ে যাবে, তবে আমার মনে তোর উচিত আঙ্কেলকে দিয়ে শ্রেয়সীর বাবাকে সব সত্যি কথা বলতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোর বউ তোরই থাকবে, কিন্তু তুই যা করতে যাচ্ছিস এতে ঝামেলা বাড়বে। আমাকে ভুল বুঝিস না, সবার প্রথম দুই পক্ষের কথায় আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। এক পক্ষকে দোষারোপ করে লাভ নেই। আমি যদি বলি তুই দোষী, আমি বললে কি তুই দোষী? ঠিক এমনই আমার কথাগুলো মন থেকে ভেবে দেখ। আসি। আর দাঁড়ায় না ফাহিম, ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাজ এক পলক তাকায় ফাহিমের চলে যাওয়ার দিকে, তারপর আবারও মাথা নিচু করে নেয়। ফাহিম দরজা ভেজিয়ে চলে যায়। মেহেরাজের কানে এখন ফাহিমের বলা প্রত্যেকটা কথা বেজে চলছে। সত্যিই তো, কোনো মেয়ের বাবাকে এসব মেনে নিতে পারবেন? কিন্তু মেহেরাজ তো চেয়েছিল তাকে বুঝিয়ে বলতে, কিন্তু তার আগে ঘটনাটা কেমন হয়ে গেল? মেহেরাজ নিজের উপরেই ভীষণ বিরক্ত, তবে নিজের সিদ্ধান্তের উপর থেকে সে নড়ল না। সে যা ভাবছে তাই করবে। তবে ফাহিমের কথা মতো মেহেরাজ যদি পারত বাড়িতে গিয়ে সব মেটমাট করে নিত, কিন্তু তা তো সম্ভব না, কারণ মেহেরাজ রাগ করে বাড়ি ছেড়েছে।
মেহেরাজ স্যার যাবে না সেখানে। কেন যাবে যেখানে তার বাবা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে? চট্টগ্রাম বন্দর থেকে বেশ কয়েক মাইল দূরে জঙ্গলের ঝোপঝাড়, পাশেই শ্মশানঘাট। এখানে তেমন মানুষজন আসে না বললেই চলে। জঙ্গলের পাশ দিয়ে বন্দরে যাওয়ার পাকা রাস্তা করা, তবে সেই রাস্তা সবসময়ের জন্য বন্ধই থাকে, কেউ কখনো খোলা রাখেনি। এমনকি এই জঙ্গলে হিংস্র পশু আছে বলে স্থানীয় থানা থেকে এই জায়গায় সাধারণ জনগণ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভর দুপুর, মাথার উপরে সূর্য তার রণচণ্ডীর রূপ দেখাচ্ছে। সমুদ্রের দমকা বাতাস জঙ্গলের ভিতরেও বইছে, সাথে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন আর জাহাজের হুইসেলের শব্দ। জঙ্গলের ঠিক মাঝ বরাবর ছোট একটা ভাঙাচোরা কাঠের পোড়া বাড়ি। বাইরে দেখলে যে কেউ ভেতরে ঢুকতে ভয় পাবে, কেমন ভুতুরে পোড়া বাড়ির মতো। আর সেই বাড়ির পাতাল ঘরে একটা আধমারা লোক পড়ে আছে। পাশে থাকা দানবীয় দুজন লোকটা দুহাত কেটে নিয়েছে করাত দিয়ে। লোকটি স্থানীয় পুলিশের গুপ্তচর, সামান্য সন্দেহের তাগিদে জঙ্গলে প্রবেশ করেছিল। তাড়াতাড়ি তার জীবন আজ বিপন্ন। দুহাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে লোকটার, তবে চোখ মেলে তাকানোর উপায় নেই, কারণ তাকে বেধড়ক পিটিয়েছে লোকগুলো। ছেলে দুটো তাকে সোজা করে চেপে ধরে রেখেছে হাতের প্রচণ্ড যন্ত্রণায়। যেখানে লোকটা ছটফট করার অবস্থা, সেখানে এক চুল নড়ার ফুসরত নেই। তার সামনে কাঠের চেয়ারে বসে আছে সাদা পাঞ্জাবি পাজামা পরা এক লোক, ঘাড়ে সাদা গামছা। হজ করে আসার পর থেকে সাদা জিনিস পরতে ভীষণ ভালো লাগে তার। লোকটি গালে থাকা পানগুলো থুথু করে পাশে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আধমরা বেদনাশক্তি লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। আহত লোকটা মুখ তুলে তাকানোর আগেই সাদা পাঞ্জাবি পরা লোকটা আহত লোকটার কাটা দুহাতে দুমুঠো লবণ চেপে ধরে কিরমির করে বলে, শহরের বাচ্চা, আমার রাজ্য ধ্বংস করবি বলে এসেছিলি খবর নিতে? এখন ভাব তোর মরার খবর কেউ পাবে কিনা। লোকটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে ওঠে। পান খাওয়া লোকটা লাল হয়ে যাওয়া দাঁত বের করে হেসে তাকে ধরে রাখা ছেলে দুটোকে ইশারায় ছেড়ে দিতে বলে। সাথে লোকটা ধপাস করে মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফটাতে থাকে। তার কাটা হাত দুটো পাশে বিদেশি দুটো কালো রঙের হিংস্র কুকুর পরম শান্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পাঞ্জাবি পরা লোকটা দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, টমি আর নমি, কেউ ওর পা দুটো কেটে দে, ওরা অনেক দিন ধরে মানুষের স্বাদ পাচ্ছে না ঠিক মতো। লোকটারই কথা শেষ হতে বিশাল ধারওয়ালা রামদা নিয়ে ছেলেটা এগিয়ে আসে। যেমন রামদা তেমন ওর শরীর। আহত লোকটা কেঁদে ওঠে ছেড়ে দেওয়ার আকুতিতে, তবে কারণ মন গলে না। এক কপে আলাদা হয়ে যায় পা দুটো। লোকটা বিকট চিল্লানি দিয়ে ওঠে যন্ত্রণায়। পাঞ্জাবি পরা লোকটা আরো জোরে হেসে উঠে বলে, আমার রাজ্য দেখতে চেয়েছিল না, দেখে নে। এই টমির পেটে তোর মতো আরো কতগুলো পুলিশ গুপ্তচর গেছে তার হদিস নেই। লোকটি ছটফট শুরু করে। একটা ছেলে এসে কাটা পা দুটোয় লবণ আর গুঁড়ামরিচ দিয়ে যন্ত্রণা বাড়িয়ে দেয়। মুখের মাঝে ঝালের গুঁড়া পুড়ে চুন লাগিয়ে দেয়। লোকটি অসহ্য যন্ত্রণায় ছটফট শুরু করে, যা থেকে পাঞ্জাবি পরা লোকটা পৈশাচিক শান্তি পায়। তারপর ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে, ওর শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুলে ল্যাবে দিয়ে আসবে। মনে রাখিস, এই শহরের বাচ্চা বেঁচে থাকতেই সব খুলবে, যাতে মৃত্যুর মিষ্টির স্বাদও নিতে পারে। শ্রেয়সী আজ কোচিংয়ে যাবে না, তাই ইরু একা একা চলে গেছে। যদিও আজ সেও যেত না, তবে বাড়ি থেকে গুছিয়ে বের হওয়ার পর এখন আবার ফিরে গেলে নিশ্চয়ই তার আম্মু আর বকে থাকবে না। তাই ইরু মন খারাপ করে রাস্তার পাশের ফুটপাত ধরে আপন মনে হেঁটে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে হুট করে ইরু কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়ে ধাক্কা খায় কারো বক্ষে। তার হাতে থাকা চায়ের কাপটা দূরে ছিটকে পড়ে। সামান্য চা লোকটির হাতেও পড়ে। ইরু নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর ধাক্কা খাওয়া লোকটির দিকে তাকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসর কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে? নাকের উপরে আসা গোল ফ্রেমের চশমাটা ঠেলে চোখে পড়ে বিরক্তিতে এরুর দিকে তাকালো ফাহিম। হাতের ফর্সা ত্বক চা পড়ায় লালচে রং ধারণ করেছে, জ্বালা করছে সেখানে। ফাহিমকে চুপ থাকতে আর তার দিকে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এরু কিছু ধীর কণ্ঠে বলল, আসলে সরি ভাইয়া, দেখতে পাইনি, তাই ইটের সাথে হোঁচট খেয়ে এই অবস্থা। এরুর কণ্ঠ কাঁপা কাঁপা। ফাহিম সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ডান হাত পুরে স্বাভাবিক কণ্ঠে বলল, কাণ্ডজ্ঞান আছে তোমার? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি, পুরো 19 মিনিট দেরিতে এসেছো আজ। ফাহিম হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে, তারপর আবার বলে, তোমার বান্ধবী কোথায়?
কে শ্রেয়সী? হুম। ফাহিমের কণ্ঠে তেজ মিশ্রিত গম্ভীরতা ছেয়ে আছে। এরও কিছুটা কেঁপে ওঠে, তারপর কাপা কাপা কণ্ঠে বলে, ওর মন ভালো নেই। ওর আম্মু বলল আজ আসবে না কোচিংয়ে, তাই আমি একাই এসেছি। ওর মন খারাপ কেন? জানি না। এরুর কথা শেষ হতে না হতে ফাহিম একটা ধমক দেয় এরুকে। এরুর কেঁদে ফেলার জোগাড়। সবসময় স্বাভাবিক থাকলেও এই লোকের সামনে কথা বলতে গেলেই তার অবস্থা টাইট হয়ে যায়। যেদিন থেকে শুনেছে ফাহিম অ্যাডভোকেট, সেদিন থেকে এরুর ভয় শুরু। বরাবরের মতো এরু ভীত। তার উপর ফাহিম সেদিন বলেছিল তার সাথে কথা না বললে খুনের মামলায় জেলে ভরে দিবে, পরে এরুর ফাঁসি হবে। সেই থেকে এরু আরো ভয় পায় ফাহিমকে। এরু ছলছল চোখের দিকে তাকিয়ে ফাহিম ফুস করে শ্বাস ছেড়ে বলে, কেমন বেস্ট ফ্রেন্ড তুমি যে বান্ধবীর মন খারাপের কারণ জানো না? জানি আসলে। আসলে আবার কি? এরু ছোট্ট করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, কোচিংয়ে লেট হয়ে যাচ্ছে, প্লিজ পথ ছাড়ুন, নয়তো স্যার ভীষণ বকবে লেট করে গেলে। ফাহিম নিজের হাত ঘড়ির দিকে তাকায়। 3:47। ইতোমধ্যে 7 মিনিট 17 মিনিট দেরি। ফাহিম কথা না বাড়িয়ে ইরুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, গাড়িতে গিয়ে বসো। মানে? আমার গাড়িতে গিয়ে বসো, পৌঁছে দিচ্ছে। ফাহিমের কথায় চোখ দিয়ে একটু পানি পড়ে যায় ইরুর। ভয়ে ভয়ে ফাহিমের সাদা রঙের প্রাইভেটে গিয়ে দরজা খুলে বসে পড়ে। ফাহিম চায়ের দোকানদারের বিল দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারপর এগিয়ে চলে চিকন সরু রাস্তা দিয়ে। শারমির খাতুন একের পর এক কল করে যাচ্ছেন মেহেরাজকে। সবার নাম্বার ব্লক লিস্টে ফেললেও দাদির নাম্বারটা আর পড়েনি।